শুরু করতে যাচ্ছি আমরা বায়ো 5 লেকচার, যেখানে অন্তর্ভুক্ত আছে কৈবর্ত, ছত্রাক, মস, ফার্ন, নগ্নবীজ, আকৃতিবীজ উদ্ভিদ এবং উদ্ভিদের প্রজনন সংক্রান্ত আলোচনাগুলো আমরা জোরবদ্ধভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন শৈবালের সাথে ছত্রাক, মস এবং ফার্ন, আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের আলোচনার মধ্যে আমরা ফুল নিয়ে অনেকগুলো কথা বলবো এবং সর্বশেষ আমরা আলাদাভাবে উদ্ভিদের প্রজনন নিয়েও কথা বলবো। শৈবাল এবং ছত্রাকের আলোচনায় দুটো ভাগে আলোচনা করার চেষ্টা করবো আমরা। প্রথমে হচ্ছে শৈবাল এবং ছত্রাকের মধ্যে অমিল এবং শৈবাল এবং ছত্রাকের মধ্যে মিল সংক্রান্ত আলোচনা। শৈবাল ও ছত্রাকের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, আবার এক ধরনের প্রজাতিতে দেখা যাচ্ছে শৈবাল এবং ছত্রাকের মিলিত কিছু বৈশিষ্ট্য আছে যাদেরকে আমরা বলছি লাইকেন। তো শুরু করবো আমরা অমিল দিয়ে। শৈবাল এবং ছত্রাকের অমিলগুলো নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে কতগুলো কি ওয়ার্ডের উপরে আমরা জোর দিতে পারি, যেটা হচ্ছে ক্লোরোফিলের উপস্থিতি, যার সাথে জড়িত হচ্ছে খাদ্য উৎপাদন ক্ষমতা, এবং তার সাথে রিলেটেড আরেকটা শব্দ হচ্ছে আলোর অপরিহার্যতা। আমরা জানি শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে। শুধুমাত্র এই একটা লাইন থেকে চারটা পার্থক্য তৈরি হয়ে যেতে পারে, যে ক্লোরোফিল থাকে খাদ্য উৎপাদনে সক্ষম, আলোর উপস্থিতি তার জন্য অপরিহার্য, এবং আলোর উপস্থিতিতে যে সে যে খাদ্য উৎপাদন করছে সেই খাদ্য উপাদানই কিন্তু তার মধ্যে সঞ্চিত থাকছে। তার মধ্যে সঞ্চিত খাদ্য উপাদান হচ্ছে শর্করা জাতীয় উপাদান বা শ্বেতসার জাতীয় উপাদান। তাহলে এই চারটা পয়েন্ট আমরা একসাথে এক লাইনেই মাথায় রাখতে পারি। ছত্রাকের ক্ষেত্রে ক্লোরোফিল থাকছে না, ক্লোরোফিল না থাকার জন্য খাদ্য উৎপাদনে সে সক্ষম নয়, খাদ্য উৎপাদনের সক্ষমতা না থাকার জন্য আলোর উপস্থিতি তার জীবন ধারণের জন্য অপরিহার্য না, এবং সঞ্চিত খাদ্য কখনোই শর্করা বা শ্বেতসার না, সেটা হচ্ছে ফ্যাট ড্রপলেটস বা চর্বি দানা। সর্বশেষ যে কথাটা আমরা অবশ্যই মাথায় রাখবো সেটা হচ্ছে কোষ প্রাচীরের উপাদান। ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান খুব পরিচিত কাইটিন, শৈবালের ক্ষেত্রে তা হচ্ছে সেলুলোজ এবং পেকটোজ। কমনলি আমরা কোষ প্রাচীর উপাদানের মধ্যে যে শব্দগুলো উচ্চারণ করি সেগুলো হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এই সব কিছুই শৈবালে পাওয়া যেতে পারে, কিন্তু ছত্রাকের মধ্যে পাওয়া যায় কাইটিন নামক একটি স্পেশাল উপাদান। অমিলের আলোচনার সাথে সাথে আমরা কিছু ক্লুও পেয়ে গেলাম, যেমন ক্লোরোফিলের উপস্থিতি থাকবে। সো ক্লোরোফিলের উপস্থিতির মধ্যে ক্লোরোফিলের মধ্যে কিছু ভিন্নতা থাকবে, ক্লোরোপ্লাস্টের আকৃতিগত কিছু পার্থক্য থাকবে শৈবালের মধ্যে। সঞ্চিত খাদ্য উপাদান শর্করা বা শ্বেতসার হবে, কিন্তু কি ধরনের শর্করা হবে, কি ধরনের শ্বেতসার হবে সেক্ষেত্রেও কিছু পার্থক্য শৈবালের মধ্যে থাকতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে আমরা সেল ওয়াল বা কোষ প্রাচীরের কথা বলেছি, তার মানে শৈবাল এবং ছত্রাক দুটোতেই সেল ওয়াল থাকবে। আমরা জানি সেলের একটা অপরিহার্য, আমরা অপরিহার্য বলতে চাই না, উপাদান হচ্ছে সেল ওয়াল। সেল মেমব্রেন সবসময় থাকে, কিন্তু সেল ওয়াল জীব জগতের অপরিহার্য উপাদান না। জীবকোষের উদ্ভিদ কোষ তার মধ্যে অন্তর্গত শৈবাল এবং ছত্রাকের একটা অপরিহার্য উপাদান হচ্ছে সেল ওয়াল। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের আলোচনা থেকে আমরা পেয়ে গেলাম। মিলের অংশে আমরা আলোচনা করতে চাই অমিল বলার সাথে সাথে শৈবাল এবং ছত্রাকের মিলিত বৈশিষ্ট্যধারী উপাদান যাদের থাকে তাদেরকে বলা হচ্ছে লাইকেন। এই লাইকেন গঠনগতভাবে দুটো অংশ নিয়ে গঠিত, একটি হচ্ছে শৈবালের উপাদান, আরেকটি হচ্ছে ছত্রাকের উপাদান। আমরা বলতে পারি লাইকেনের গঠনে দুটো অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ফটোবায়োট, নামের মধ্যে ফটো আছে তার মানে আলোর অপরিহার্যতা নির্দেশ করছে, তার মানে শৈবাল জাতীয় উপাদান। আরেকটি হচ্ছে মাইক্রোবায়োট, তার মানে যেখানে ছত্রাকীয় উপাদান আছে। মাইক্রোবায়োট দুই ধরনের হতে পারে, একটা হতে পারে এসকোলাইকন, তার মানে যেখানে এসকোমাইকোটা জাতীয় ছত্রাক আছে, এবং অপরটি হচ্ছে বেসিডিওলাইকন, যেখানে বেসিডিওমাইকোটা টাইপের ছত্রাকীয় উপাদান আছে। এটি হচ্ছে লাইকেনের একটি ম্যাক্রোস্কোপিক গঠনজাত উপাদান। যদি আমরা লাইকেনের মাইক্রোস্কোপিক গঠন নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমরা সেখানে চারটি ভাগের গঠন দেখতে পাই। একটি হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স বা আপার কর্টেক্স। আপার কর্টেক্সের পরে পাওয়া যায় একটা শৈবাল লেয়ার, যেটাকে আমরা বলছি এলজাল লেয়ার। এরপরে পাওয়া যায় মেডুলা, এবং সর্বশেষ নিচে পাওয়া যায় লোয়ার কর্টেক্স। এখানে একটা জিনিস খুব সহজে আমরা মাথায় রাখতে পারি, এই যে চারটি উপাদানের কথা বলা হলো অন্তর্গঠনে, তার মধ্যে একটাতেই শৈবাল শব্দটা উচ্চারণ করা হয়েছে, শৈবাল স্তর বা এলজাল লেয়ার। সেখানে আমরা মাথায় রাখবো যে এখানে শৈবালীয় উপাদান থাকে বা শৈবাল থাকে। বাকি যে তিনটি নাম উচ্চারণ করেছি আমরা সেখানে থাকছে ছত্রাকীয় উপাদান।
ছত্রাকীয় উপাদানের মধ্যে ঘনভাবে অবস্থান করে ঊর্ধ্ব কর্টেক্স এবং নিম্ন কর্টেক্স, আর কিছুটা ফাঁকা ভাবে অবস্থান করে মেডুলা। মেডুলাতে ছত্রাকীয় হাইফিগুলো থাকে, সেই হাইফিগুলোর মাঝখানে ফাঁকা স্থানের পরিমাণ অনেক বেশি। আপার কর্টেক্স এবং লোয়ার কর্টেক্সেও ছত্রাকীয় হাইফি থাকে, কিন্তু ছত্রাকীয় হাইফিগুলো সেখানে অনেক ঘন সংঘবদ্ধভাবে অবস্থান করে। লাইকেন কিছু বংশবৃদ্ধির প্রক্রিয়া আছে, লাইকেনের কিছু উপকারী দিক আছে, তার সাথে বড় কথা হচ্ছে লাইকেনের কিছু প্রকারভেদ আছে। লাইকেনকে আমরা 3 ভাগে ভাগ অবস্থায় দেখতে পাই। লাইকেনের এই 3টি প্রকারভেদ হচ্ছে লাইকেনের আকৃতির পার্থক্যের উপর ভিত্তি করে, হতে পারে ক্রাস্টোস, হতে পারে ফোলিওস, হতে পারে ফ্রুটিকোস। ক্রাস্টোস অনেকটা পাতলা পাতের মতো অবস্থান করে। ফোলিওস অনেকটা বিষম পৃষ্ঠের, কিনারাটা কিছুটা খণ্ডিত থাকে। ফ্রুটিকোসের ক্ষেত্রে দেখা যায় যে এরা ব্যাপকভাবে শাখাযুক্ত হয়। লাইকেনের যে জনন ক্ষমতা আছে, সেই জনন ক্ষমতা 3 ধরনের জনন ক্ষমতাই প্রদর্শন করে। এতে যৌন জনন হয়, এতে অযৌন জনন হয়, এতে অঙ্গজ জননও সংঘটিত হয়। লাইকেনের কিছু উপকারী দিক আছে। লাইকেনের উপকারী দিকগুলোকে আমরা 3 ভাগে ভাগ করে ফেলতে পারি। 3 ভাগ হতে পারে খাদ্য উপাদান, মানুষের খাদ্য, পশু পাখির খাদ্য, কীটপতঙ্গের লার্ভার খাদ্য হিসেবে লাইকেনের ব্যবহার আছে। লাইকেন কোনো জিনিস উৎপাদনে সহায়তা করে, উৎপাদনশীলতার বৈশিষ্ট্য দেখায়, রং তৈরিতে, লিটমাস পেপার তৈরিতে, বার্নিশ তৈরিতে, টেনিং এবং অ্যালকোহল তৈরিতে, এবং সর্বশেষ স্বাস্থ্য খাতে, হেলথ সেক্টরেও লাইকেনের ভূমিকা আছে। তা হচ্ছে হুপিং কফের নিরাময়ে লাইকেন ব্যবহৃত হয়, এবং জলাতঙ্কের ক্ষেত্রেও লাইকেনের ভূমিকা আছে। তাহলে আমরা অমিল আলোচনার পরে মিলের আলোচনা করতে গিয়ে আমরা লাইকেনকে পেলাম। এখানে আসলে শৈবাল এবং ছত্রাকের মধ্যে মূলত মিল বা সিমিলারিটির কথা আমাদের আলোচনা করার উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল শৈবাল এবং ছত্রাক মিলিতভাবে একই গঠনে অবস্থান করছে এরকম একটি গঠন সংক্রান্ত কথাবার্তা আলোচনা করা। আমরা চলে যাচ্ছি শৈবালের আলোচনায়। শৈবালের কথা যখনই আমরা বলবো তখনই চলে আসবে শৈবালের একটা সাধারণ গঠন কি হবে। শৈবালের সাধারণ গঠন মনে রাখার জন্য আমরা মাথায় রাখবো যে শৈবালের গঠনে সি থাকে, 4C। শৈবালের গঠনে সেই 4C কি হতে যাচ্ছে? 1 নাম্বার হচ্ছে সেল ওয়াল, যেখানে সেলুলোজ, পেকটোজ, হেমিসেলুলোজ, লিগনিন থাকতে পারে। এরপর থাকে সেল মেমব্রেন, সেল মেমব্রেনে ফসফোলিপিড থাকে, প্রোটিন থাকে। এরপর আসবে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমে থাকবে সেল ভ্যাকুয়াল বা কোষ গহ্বর, এবং সাথে থাকবে ক্লোরোপ্লাস্ট, এবং সর্বশেষ সাইটোপ্লাজম পরবর্তী আমরা যেটা লিখবো সেটি হচ্ছে একটা সেন্ট্রাল নিউক্লিয়াস থাকবে। যেহেতু ক্লোরোপ্লাস্টের কথা চলেই আসলো, ক্লোরোপ্লাস্ট আকৃতিগতভাবে বিভিন্ন ধরনের হয়, সেই বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট বিভিন্ন ধরনের শৈবালে পাওয়া যায়। সেই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। যেমন পেয়াল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যাচ্ছে ক্ল্যামাইডোমোনাসে, সর্পিল আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় স্পাইরোগাইডায়, জালিকা আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় ইডোগোনিয়ামে, তারকা আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় জিগনিমাতে, আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় ইউলোথ্রিক্সে, এবং গোলাকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় পিথোফোরায়। শৈবাল বা অ্যালজির কিছু পর্ব আছে, সেই পর্বের মধ্যে ক্লোরোফিলের কিছু পার্থক্য আছে। ক্লোরোফিল আমরা জানি A হয়, B হয়, ক্যারোটিনয়েড হয়, ফাইকোসায়ানিন, 5-এরিথ্রিন হয়। তার মানে সালোক সংশ্লেষণকারী যে বর্ণকণিকা আছে, সেই বর্ণকণিকার মধ্যে ক্লোরোফিলও আছে, তার সাথে ক্যারোটিন আছে, তার সাথে ফাইকোসায়ানিন, 5-এরিথ্রিন জাতীয় উপাদানগুলো আছে। তার মানে শৈবালের এটা তো সাধারণ গঠন। এছাড়া পর্বগুলোর মধ্যে আমরা যে ভেরিয়েশন দেখি, সেই ভেরিয়েশনের মধ্যে অন্যতম ভেরিয়েশন হচ্ছে বিভিন্ন ধরনের সালোক সংশ্লেষণকারী বর্ণকণিকার পার্থক্য এবং তাদের মধ্যে সঞ্চিত যে শ্বেতসার, সেই সঞ্চিত শ্বেতসারের পার্থক্য। আমরা এইগুলো মনে রাখার জন্য একটা ছক মনে রাখার চেষ্টা করব, যেই ছকের 3টি উপাদান থাকবে। উপাদানগুলো হচ্ছে পর্ব, সালোক সংশ্লেষণকারী বর্ণকণিকা, এবং সর্বশেষ হচ্ছে সঞ্চিত শ্বেতসার। পর্বগুলোর নাম মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখতে পারি। নিমোনিক্সটা হচ্ছে পার্চ। আমরা মনে রাখবো প্রথম পর্ব পাইরোফাইটা, আরেকটা পি দিয়ে মনে রাখবো ফিওফাইটা, মনে রাখবো ইউক্লেনোফাইটা,
মনে রাখবো রোডোফাইটা, মনে রাখবো ক্লোরোফাইটা, মনে রাখবো ক্রাইসোফাইটা। পাইরোফাইটা, ফিওফাইটা, ইউগ্লেনোফাইটা, রোডোফাইটা, ক্লোরোফাইটা এবং ক্রাইসোফাইটা, এই যে ফাইটাগুলো আছে এদের বর্ণকণিকাগুলোর মধ্যে পার্থক্যগুলো কি কি? ক্লোরোফিল এ সি ক্যারোটিনয়েড, ক্লোরোফিল এ সি ফিউকোজেনথিন, ক্লোরোফিল এ ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, ক্লোরোফিল এ ডি ক্যারোটিনয়েড, ক্লোরোফিল এ সি ক্যারোটিনয়েড, ক্লোরোফিল এ সি ক্যারোটিনয়েড। সঞ্চিত শ্বেতসারের মধ্যে পাইরোফাইটাতে দেখা যায় স্টার্চ, ফিওফাইটাতে দেখা যায় লেমিনারিন এবং মেনিটল, ইউগ্লেনোফাইটাতে দেখা যায় প্যারামাইলন, রোডোফাইটাতে দেখা যায় ফ্লোরিডিয়ান স্টার্চ, ক্লোরোফাইটাতে দেখা যায় স্টার্চ এবং সর্বশেষ ক্রাইসোফাইটাতে দেখা যায় ক্রাইসোলেমিনারিন। এই যে বিভিন্ন ধরনের পর্বগুলো বর্ণকণিকা এবং সঞ্চিত শ্বেতসারের যে পার্থক্যগুলো আছে, এই ছকটা আমাদের জন্য এমসিকিউ অনেক ইম্পর্টেন্ট, কারণ সঞ্চিত শ্বেতসারের যে পার্থক্যগুলো সেগুলো এমসিকিউতে ইনডিফিনিটলি আসে। এবার আমরা চলে যাচ্ছি শৈবাল এবং ছত্রাকের মধ্যে জনন সংক্রান্ত পার্থক্য। শৈবাল এবং ছত্রাকের মধ্যে জননে বেশ কিছু মিল দেখা যায়। এদের মধ্যে যৌন জনন হয়, অযৌন জনন হয়, কিছু অঙ্গজ জনন সংঘটিত হয়। আমরা দেখতে পাই, আমরা জানি যে যেখানে গেমিট তৈরি হবে সেই গেমিট তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলছি যৌন জনন। অযৌন জনন মানে হচ্ছে যেখানে স্পোর তৈরি হবে। অঙ্গজ জনন মানে হচ্ছে যেখানে অঙ্গজ কিছু উপাদান আমাদের অঙ্গজ বংশ বৃদ্ধিতে সহায়তা করবে। শৈবাল এবং ছত্রাকের জননগত উপাদান যদি আমরা পার্থক্য আকারে লিখতে চাই, তাহলে আমরা সেখানে দেখব যে তিনটি উপাদানই আছে। এক নাম্বার হচ্ছে অঙ্গজ জনন, দুই নাম্বার হচ্ছে অযৌন জনন এবং তিন নাম্বার হচ্ছে যৌন জনন। অঙ্গজ জননে শৈবালে অনেক ধরনের ভেরিয়েশন দেখা যায়। এখানে অ্যামাইলাম স্টার একিনিটি, বাইনারি ফিশন, বুলবিল, সেল ডিভিশন, ফ্র্যাগমেন্টেশন, টিউবার এবং প্রোটোনেমা, এই সব ধরনের অঙ্গজ জনন পদ্ধতি আমরা দেখতে পাই শৈবালের ক্ষেত্রে। ছত্রাকে এতগুলো ভেরিয়েশন দেখা যায় না, তবে যেগুলো দেখা যায় তার মধ্যে আছে ফ্র্যাগমেন্টেশন, বাইনারি ফিশন এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা শৈবালের ক্ষেত্রে, ছত্রাকের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন। দৈহিক যে খণ্ডায়ন, সেই দৈহিক খণ্ডায়নের মাধ্যমে যে অঙ্গজ জনন হয় সেটা শৈবাল এবং ছত্রাকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অযৌন জননের ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন ধরনের স্পোর তৈরি হয় শৈবালে। স্পোরের মধ্যে আছে জুস্পোর, যেটা চলাচল করতে পারে, অ্যাপ্লানোস্পোর, এছাড়া আছে হিপনোস্পোর, এছাড়া আছে অটোস্পোর, এছাড়া আছে অক্সোস্পোর এবং এছাড়াও হতে পারে অভ্যন্তরীণ নগ্ন অবস্থায় যে স্পোর, সেটা হচ্ছে এন্ডোস্পোর। ছত্রাকের ক্ষেত্রে অটোস্পোর, অক্সোস্পোর, এন্ডোস্পোর এগুলো দেখা যায় না সাধারণত যেগুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, কোনিডিয়া নামক অংশ এবং ওইডিয়াম নামক জনন উপাদান। যৌন জননের ক্ষেত্রে আমরা দেখতে পাই শৈবালে সব ধরনের গেমিস তৈরি হয়, সব ধরনের গেমিট তৈরি হতে পারে। আকৃতিগতভাবে যে মিল পাওয়া যায় গেমিটের, তাদেরকে বলা হচ্ছে আইসোগেমিট এবং যৌন জনন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আইসোগেমাস। যদি পার্থক্য থাকে তাহলে তাকে বলা হচ্ছে অ্যানাইসোগেমাস বা হেটারোগেমাস জনন পদ্ধতি। যদি পুংগেমিট সচল হয়, স্ত্রীগেমিট নিশ্চল হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি উগেমাস পদ্ধতি। শৈবালের ক্ষেত্রে আমরা দেখি আইসোগেমাস, অ্যানাইসোগেমাস এবং উগেমাস পদ্ধতির যৌন জনন। ছত্রাকের ক্ষেত্রে আইসো, অ্যানাইসো এবং উগেমাস পাওয়া তো যায়, তবে ছত্রাকে যৌন জনন পদ্ধতির চেয়ে অযৌন এবং অঙ্গজ জনন পদ্ধতি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে আমরা বিভিন্ন ধরনের জনন পদ্ধতির কথা বললাম, এই জনন পদ্ধতিগুলোর মধ্যে শৈবালের বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে একাধিক জনন পদ্ধতি দেখা যায়। একাধিক জনন পদ্ধতি সমৃদ্ধ বিভিন্ন গুরুত্বপূর্ণ শৈবালগুলোর নাম আমরা এখানে অবশ্যই উল্লেখ করব। আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ শৈবালে একাধিক যে জনন পদ্ধতি হয়, সেই একাধিক জনন পদ্ধতিগুলো কি কি। প্রথমে আমরা মনে রাখবো রস্টকের কথা।
নষ্টকে হয় ফ্র্যাগমেন্টেশন, একিনিটি এবং প্রোটোনেমা। এই 3 প্রক্রিয়ায় অঙ্গজ জনন হয়। ইউলোথ্রিক্সের ক্ষেত্রে দেখা যায় সেখানে ফ্র্যাগমেন্টেশন এবং একিনিটির মাধ্যমে অঙ্গজ জনন হয়। অযৌন জনন হয় জুস্পোর, অ্যাপ্লানোস্পোর এবং হিপনোস্পোরের মাধ্যমে, এবং যৌন জনন হয় আইসোগেমাস পদ্ধতিতে। এরপর আমরা যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে যেটা হয় সেখানে দেখা যায় সেখানে জুস্পোর হয়, অ্যাপ্লানোস্পোর হয় এবং পামেলা গঠনের মাধ্যমে অযৌন জনন সংগঠিত হয়। যৌন জনন সংগঠিত হয় অ্যানাইসোগেমাস প্রক্রিয়ার মাধ্যমে। কারাতে আমরা দেখি অঙ্গজ জনন সংগঠিত হওয়ার প্রক্রিয়াগুলো কি কি। সেখানে অ্যামাইনাম স্টার, টিউবার, প্রোটোনেমা এবং বুলবিল তৈরির মাধ্যমে অঙ্গজ জনন হয়, সাথে যৌন জনন হয় উগেমাস পদ্ধতিতে। ভলচেরিয়াতে আমরা দেখতে পাই সেখানে অ্যাপ্লানোস্পোরের মাধ্যমে অযৌন জনন হয় এবং উগেমাস পদ্ধতিতে যৌন জনন সংঘটিত হয়। বোট্রিডিয়ামে আমরা দেখতে পাই সেখানে অ্যামাইনাম স্টারের মাধ্যমে অঙ্গজ জনন এবং হিপনোস্পোরের মাধ্যমে অযৌন জনন সংঘটিত হয়। এই যে উদাহরণগুলো আমরা লেখার চেষ্টা করলাম যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ শৈবালে যে বিভিন্ন পদ্ধতির জনন হয়, সেই বিভিন্ন পদ্ধতির জননগুলো আমরা একসাথে করে ফেললাম। এই একসাথে করার মধ্য দিয়ে বিভিন্ন জনন পদ্ধতি আসলে কোথায় সংঘটিত হয় সেটাও কিন্তু আমরা একসাথে পড়ে ফেলব। আমরা চলে যেতে চাই ছত্রাকের গঠনে। ছত্রাকের সাধারণ গঠন আমরা পড়ব, সাথে আমরা অবশ্যই পড়ব অ্যাগারিকাস নামক যে ছত্রাক আমাদের সিলেবাসে আছে সেই অ্যাগারিকাসের গঠন সংক্রান্ত কিছু শব্দ। ছত্রাকের গঠনে আমরা মোটামুটি শৈবালের মতো অংশগুলোই পাই। বাইরে একটা সেল ওয়াল থাকবে, সেই সেল ওয়ালের প্রধান উপাদান হবে কাইটিন। তার নিচে একটা সেল মেমব্রেন থাকবে, তার প্রধান উপাদান হবে লাইপোপ্রোটিন। তার ভেতরে থাকবে একটা সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমে ক্লোরোফিল থাকবে না, তবে সেই সাইটোপ্লাজমের মধ্যে একটা উপাদান হচ্ছে সেল মেমব্রেন, কিছুটা ভাঁজ হয়ে সাইটোপ্লাজমের ভিতরে ঢুকে অবস্থান করতে পারে, যাকে বলা হচ্ছে ক্রোমোজোম। নিউক্লিয়াসের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিউক্লিয়াস এক হতে পারে, একাধিকও হতে পারে। একাধিক নিউক্লিয়াস হলে সেখানে সেন্ট্রাল শব্দটা প্রযোজ্য না। এটা আমরা শৈবালের ক্ষেত্রে বলেছি 4C, কিন্তু ছত্রাকের ক্ষেত্রে আমরা 4C বলতে পারছি না। অ্যাগারিকাসের ক্ষেত্রে যে কথাটা আমরা মাথায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে 5F। 5F বলতে আমরা বোঝাচ্ছি ফ্ল্যাশি, মাংসল হবে, একটা প্রধান অংশ থাকবে জনন অংশ, যাকে বলা হচ্ছে ফ্রুট বডি। ফ্রুট বডি তৈরির যে প্রক্রিয়াটা হবে সেটাকে বলা হবে ফ্রুকটিফিকেশন। যদি একটা বাগানে অথবা আঙিনায় ছত্রাকগুলো গোল হয়ে অবস্থান করে তাহলে সেটাকে বলা হবে ফেয়ারি রিং বা পরিচক্র। এছাড়াও ছত্রাকের সঞ্চিত খাদ্য উপাদান হিসেবে আমরা জানি আছে ফ্যাট ড্রপলেটস বা তেল বিন্দু। তাহলে অ্যাগারিকাসে আমরা 5F মনে রাখবো, ফ্ল্যাশি, ফ্রুট বডি, ফ্রুকটিফিকেশন, ফেয়ারিং এবং ফ্যাট ড্রপলেটস। যেহেতু ফ্রুট বডির কথা চলে এসেছেই, আমরা অ্যাগারিকাসের দৈহিক গঠন আলোচনা করতে পারি। অ্যাগারিকাসের দৈহিক গঠনে আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে এর দুটো অংশ থাকে, একটা হচ্ছে দৈহিক অংশ আর একটা হচ্ছে জনন অংশ। দৈহিক অংশের মধ্যে আছে মাইসিলিয়াম এবং জনন অংশের মধ্যে আছে ফ্রুট বডি। ফ্রুট বডি অনেকটা ছাতার মতো, আমরা জানি ছাতার একটা দণ্ডাকৃতির অংশ থাকে, একটা প্রশস্ত অংশ থাকে। দণ্ডাকৃতির যে অংশ থাকে তাকে বলা হচ্ছে স্টাইল, এবং ছাতার মধ্যে যে অংশ থাকে তাকে বলা হচ্ছে পাইলিয়াস। সেই পাইলিয়াসের মধ্যে অনেক সময় ভেলাম নামে একটা পাতলা পর্দা থাকে তরুণ অবস্থায়, পরবর্তীতে ভেলাম ফেটে যায় এবং পাইলিয়াসের নিচে অবস্থান করে ল্যামেলা বা গিলস নামক অংশ। ল্যামেলা বা গিলস নামক অংশে তৈরি হয় অনেকগুলো বেসিডিয়াম। সেই বেসিডিয়াম থেকে পরবর্তীতে তৈরি হয় বেসিডিওস্পোর, এবং আমরা জানি বেসিডিওস্পোরের মাধ্যমে অ্যাগারিকাসের অযৌন জনন পদ্ধতিতে জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে এর উপকারী দিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ
অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্বে উপকারী দিক মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখতে পারি, সেটা হচ্ছে ব্যাগস অফ ফাঙ্গাস। আমরা অফ না বলে অফ বললাম, ব্যাগস অফ ফাঙ্গাস আমরা মাথায় রাখতে পারি। বিতে হচ্ছে ব্যাকারি জাতীয় উপাদান, এতে আমরা মনে রাখতে পারি অ্যাসিড উৎপাদন করে, অ্যান্টিবায়োটিক উৎপাদন করে। এতে আমরা মনে রাখবো সুগার উৎপাদন করে। ভিতে আমরা মনে রাখবো ভিটামিন উৎপাদন করে। এবং এফে আমরা মনে রাখবো ফার্টিলাইজার বা সার উৎপাদন করে। তাহলে অ্যাগারিকাসের যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গুরুত্বগুলো আছে তার সবগুলো কথা আমরা ব্যাগস অফ ফাঙ্গাসে নিয়ে এসেছি। অ্যাগারিকাসের অর্থনৈতিক গুরুত্ব বলার মধ্য দিয়ে আমরা শৈবাল এবং ছত্রাক সংক্রান্ত আলোচনা শেষ করলাম। শৈবাল এবং ছত্রাকের পরে আমরা শুরু করব মস এবং ফার্ন সংক্রান্ত আলোচনা। মস এবং ফার্ন সংক্রান্ত আলোচনায় আমরা এদের মধ্যে কিছু তুলনামূলক কথা বলার চেষ্টা করব। কিছু অমিল থাকবে, কিছু মিল থাকবে। মস এবং ফার্নের মধ্যে যে অমিল অংশগুলো আছে তার মধ্যে প্রথম কথাটি হচ্ছে মস কেমিটোফাইটিক উদ্ভিদ, ফার্ন স্পোরোফাইটিক উদ্ভিদ। মসে মূলের পরিবর্তে থাকে রাইজয়েড, আর ফার্নে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত থাকে উদ্ভিদ। মসে আমরা দেখতে পাই যে কোনো ধরনের পরিবহন টিস্যু থাকে না, ফার্নে পরিবহন টিস্যু থাকে। এবং সর্বশেষ যে পার্থক্য মস এবং ফার্নের মধ্যে তা হচ্ছে মসের প্রোটোনেমা নামক অংশ গঠিত হয়। যদি আমরা ফার্নের সাথে সেটা তুলনা করি তাহলে ফার্নে প্রোটোনেমা নামক অংশ গঠিত না হলেও এর জীবন চক্রে প্রোথ্যালাস নামক একটি বিশেষ গঠন দেখা যায়, তাহলে আমরা লিখতে পারি প্রোটোনেমা। ফার্ন স্পোরোফাইটিক, ফার্নে রাইজয়েড থাকে না, মূল থাকে। ফার্নে পরিবহন টিস্যু থাকে, ফার্নে প্রোটোনেমা গঠিত হয় না, প্রোথ্যালাস থাকে। পরিবহন টিস্যু কাদের কাদের থাকে? পরিবহন টিস্যু মসের থাকে না, শৈবাল ছত্রাকের থাকে না। তাহলে পরিবহন টিস্যু থাকে ফার্ন, আবৃতবীজী উদ্ভিদ এবং ভগ্নবীজী উদ্ভিদ। পরিবহন টিস্যু কিন্তু ভাস্কুলার সিস্টেম হিসেবে ব্লাড ভাস্কুলার সিস্টেমও হতে পারে। সো উন্নত সকল প্রাণীতেই পরিবহন টিস্যু থাকা সম্ভব। অ্যানিমেলিয়াতে পরিবহন টিস্যু থাকে। মিলের জায়গাগুলো হচ্ছে মসে ক্লোরোফিল থাকে। আমরা জানি ক্লোরোফিলের উপস্থিতি দেখা যায় শৈবালে, মস, ফার্ন, আবৃতবীজী উদ্ভিদ এবং অগ্রবীজী উদ্ভিদে। এবং একটা বিশেষ উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, যা সায়ানোব্যাকটেরিয়া নামেও পরিচিত ছিল। ক্লোরোফিল ছাড়াও আরেকটা জিনিসে মিল পাওয়া যায়, সেটি হচ্ছে জনুক্রম। জনুক্রম বলতে কি বোঝায়? জনুক্রম বলতে বোঝায় যদি একটা জীবের জীবন চক্রে গেমিটোফাইটিক এবং স্পোরোফাইটিক জনু পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয় তাহলে সেটাকে বলা হয় জনুক্রম। জনুক্রমের ক্ষেত্রে আমরা জানি জনুক্রম কি কি ধরনের হতে পারে। সুস্পষ্ট হতে পারে। জনুক্রম জীবন চক্রে একটা বিশেষ সিগনিফিকেন্স বহন করছে, একটা বিশেষ তাৎপর্য বহন করছে, সুস্পষ্ট জনুক্রম। জনুক্রম হতে পারে অস্পষ্ট, জনুক্রম নাও থাকতে পারে, এর কোনো কিছু উদাহরণ সম্ভব। সুস্পষ্ট জনুক্রম দেখা যায় মস এবং ফার্নের ক্ষেত্রে, অস্পষ্ট জনুক্রম দেখা যায় শৈবাল এবং ছত্রাকের ক্ষেত্রে, এবং জনুক্রম সাধারণত দেখা যায় না ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। মস এবং ফার্নের গঠনগত মিল এবং অমিল আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করতে পারি মস এবং ফার্নের জনন সংক্রান্ত কিছু পার্থক্য। 3 ধরনের জননী সম্পন্ন হয় মস এবং ফার্নের মধ্যে আমরা জানি। অঙ্গজ জনন, অযৌন জনন এবং যৌন জনন। মসে অঙ্গজ জনন সংঘটিত হয় ব্রুট বডির মাধ্যমে, ফার্নে অঙ্গজ জনন সংঘটিত হয় রাইজোম বিচ্ছিন্ন হয়ে। মস এবং ফার্নে অযৌন জনন সংঘটিত হয় স্পোরের মাধ্যমে, সেখানে কোনো ভেরিয়েশন নেই। যৌন জনন সংঘটিত হয় মস এবং ফার্নে গেমিট তৈরির মাধ্যমে, এখানেও কোনো ভেরিয়েশন নেই। তবে একটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে গেমিট গুলো হবে ভিন্নবাসী মসের ক্ষেত্রে। তার মানে পুরুষ উদ্ভিদ থেকে শুক্রাণু, স্ত্রী উদ্ভিদ থেকে ডিম্বাণু। এবং ফার্নের ক্ষেত্রে গেমিট গুলো পাওয়া যাবে সহবাসী উদ্ভিদে, তার মানে একই উদ্ভিদেই শুক্রাণু এবং ডিম্বাণু পাওয়া যায়। যেহেতু জনন সংক্রান্ত পার্থক্য আমরা আলোচনা করেই ফেললাম, আমরা এবার জননাঙ্গ নিয়ে কিছু কথা বলতে পারি। মস এবং ফার্ন দুটোতেই পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ দেখা যায়। সেই জননাঙ্গগুলোর মধ্যে কিছু মিল থাকে এবং কিছু অমিল থাকে। আমরা প্রথমে আলোচনা করব মস এবং ফার্নের পুংজননাঙ্গের মধ্যে মিল এবং অমিল। প্রথমে আমরা মিল বলতে চাই। মস এবং ফার্নের পুংজননাঙ্গ দুক্ষেত্রেই বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম।
তা দেখতে অনেকটা গোলাকার। আর অমিলগুলো হচ্ছে, 1 নম্বর আমরা লিখতে পারি বৃন্ত উপস্থিতি অথবা অনুপস্থিতি। মসের ক্ষেত্রে বৃন্ত থাকে, বৃন্তযুক্ত। ফার্নের গঠনে বৃন্ত থাকে না। 2 নম্বর আমরা বলতে পারি শুক্রাণু মাতৃকোষের সংখ্যা। মসের ক্ষেত্রে অসংখ্য, ফার্নের ক্ষেত্রে এটা 20 থেকে 25টি, অথবা টেক্সট বুকের ভিন্নতায় 32টি। শুক্রাণুর গঠনগত পার্থক্য থাকে, মসে পাওয়া যায় দ্বি ফ্লাজেলা যুক্ত, ফার্নে সেটি বহু ফ্লাজেলা যুক্ত। বহু ফ্লাজেলা যুক্ত শুক্রাণু পাওয়া যায় আরেকটি জায়গায়, তা হচ্ছে সাইকাস বা নগ্নমিলের ভিতরে। পুং জননাঙ্গের মিল এবং অমিলের পরে আমরা চলে যাই স্ত্রী জননাঙ্গের মিল এবং অমিলের। স্ত্রী জননাঙ্গের ক্ষেত্রে দেখা যায় মস এবং ফার্ন দুটোতেই নাম হচ্ছে আর্কিগোনিয়াম, এবং মস এবং ফার্ন দুক্ষেত্রেই গঠন হচ্ছে ফ্লাস্ক আকৃতি। অমিলের মধ্যে শুধুমাত্র একটা পয়েন্টেই অমিল দেখা যায়, যেই অমিলটা পুং জননাঙ্গের ক্ষেত্রেও ছিল, তা হচ্ছে বৃন্তের উপস্থিতি বা অনুপস্থিতি সংক্রান্ত অমিল। মসের স্ত্রী জননাঙ্গে বৃন্ত থাকে, ফার্নের স্ত্রী জননাঙ্গে সাধারণত কোনো বৃন্ত থাকে না। প্রথম আলোচনায় আমরা যৌনক্রমের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম মস এবং ফার্নের যৌনক্রম সুস্পষ্ট যৌনক্রম। মস এবং ফার্নের যৌনক্রমের যে ভিন্নতা আছে সেই ভিন্নতাটা দূর করার জন্য আমরা মস এবং ফার্নের যৌনক্রমকে একই আলোচনার অংশ হিসেবে আলোচনা করতে চাই। আমরা যদি একটু শুরু করি, সেই শুরুর অংশ থেকে শেষ অংশ পর্যন্ত যে চক্রাকার ঘটনাটা ঘটবে, সেই ক্ষেত্রে আমরা মস এবং ফার্নকে একসাথে একই ছাদের নিচে নিয়ে আসতে চাই। আমরা শুরু করতে পারি স্পোর টেট্রাড দিয়ে। যেখানে আসছে স্পোর হচ্ছে স্পোরের অঙ্কুরোদ্গম। স্পোরের অঙ্কুরোদ্গমের ফলে মসের ক্ষেত্রে তৈরি হবে মস প্রোটোনেমা, আর ফার্নে তৈরি হবে ফার্ন প্রোথেলাস। আমরা অথবা দিয়ে লিখতে পারি। মস প্রোটোনেমা থেকে তৈরি হয় মস উদ্ভিদ। সেই মস উদ্ভিদে পাওয়া যাবে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম। ফার্ন প্রোথেলাস থেকে সরাসরি পাওয়া যাবে আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম। ফার্ন প্রোথেলাস থেকে মস প্রোটোনেমার মতো ফার্ন উদ্ভিদ তৈরি হয় না। আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম থেকে তৈরি হবে শুক্রাণু ও ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে তৈরি করবে জাইগোট বা উস্পোর। জাইগোট বা উস্পোর থেকে তৈরি হবে স্পোরোফাইট। স্পোরোফাইট থেকে মসের ক্ষেত্রে তৈরি হবে মস ক্যাপসুল, ফার্নের ক্ষেত্রে তৈরি হবে ফার্ন উদ্ভিদ। আমরা জানি মস ক্যাপসুলের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্পোর মাতৃকোষ। আমরা এটাও জানি ফার্ন উদ্ভিদের যে পাতা, সেই পাতাকে বলা হয় ফ্রন্ট। ফ্রন্টের নিচে থাকে সোরাস, সোরাসের ভেতরে থাকে স্পোরাঞ্জিওস্পোর, স্পোরাঞ্জিয়াম থেকে তৈরি হয় স্পোর মাতৃকোষ। তাহলে আমরা ফার্নের ক্ষেত্রে লিখতে পারি সোরাস, স্পোরাঞ্জিয়াম, এবং স্পোরাঞ্জিয়াম থেকে আসছে স্পোর মাতৃকোষ। এই স্পোর মাতৃকোষই পরবর্তীতে তৈরি করছে স্পোর টেট্রাড। তাহলে আমরা দেখতে পেলাম যে স্পোর টেট্রাড থেকে স্পোর অঙ্কুরোদ্গম হচ্ছে মসের ক্ষেত্রে প্রোটোনেমা, ফার্নের ক্ষেত্রে প্রোথেলাস। প্রোটোনেমা থেকে মস উদ্ভিদ থেকে 2 ধরনের জননাঙ্গ, ফার্ন প্রোথেলাস থেকে সরাসরি 2 ধরনের জননাঙ্গ, 2 ধরনের জননকোষ, তাদের মধ্যে নিষেক বা ফার্টিলাইজেশন জাইগোট, জাইগোট থেকে স্পোরোফাইট, স্পোরোফাইট থেকে মসের ক্ষেত্রে তৈরি হবে মস ক্যাপসুল, যেখানে থাকবে স্পোর মাতৃকোষ। ফার্নের ক্ষেত্রে তৈরি হবে ফার্ন উদ্ভিদ, ফার্ন উদ্ভিদের পাতা, পাতার মধ্যে সোরাস, সোরাসের ভিতরে স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামের ভিতরে স্পোর মাতৃকোষ, সেই স্পোর মাতৃকোষ থেকে আবার স্পোর টেট্রাড। এই যে চক্রাকার আবর্তন, এবং এই চক্রাকার আবর্তনে যে গেমিটোফাইটিক এবং স্পোরোফাইটিক 2 যৌনুর যে চক্রাকার আবর্তন, এটাকে আমরা বলছি যৌনক্রম। এবং এই যৌনক্রমে আমরা মস এবং ফার্নকে একই ছাদের নিচে নিয়ে আসতে পেরেছি। আমাদের সিলেবাসে মস এবং ফার্নের প্রতিনিধি হিসেবে আলোচনা করা আছে রিক্সিয়া এবং টেরিসের কথা। আমরা রিক্সিয়া এবং টেরিসের গঠন সংক্রান্ত কিছু কথা এখন আলোচনা করতে যাচ্ছি। রিক্সিয়াতে যে কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এদের দেহ থেলভেট, অর্থাৎ দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা সাধারণত যায় না।
থ্যালাস সবুজ শায়িত বিষম পৃষ্ঠ দেগ্র শাখা বিন্যাস যুক্ত। প্রত্যেকটি শাখার শীর্ষে অগ্রস্থ খাঁজ থাকে। থ্যালাসের নিচের পৃষ্ঠে থাকে বহুকোষী স্কেল এবং এককোষী রাইজয়েড। বহুকোষী স্কেল থাকবে এবং এককোষী রাইজয়েড থাকবে। থ্যালাসের যে প্রস্থচ্ছেদ হবে সেই প্রস্থচ্ছেদের উপরের অংশ এবং নিচের অংশের মধ্যে কিছু ভেরিয়েশন থাকবে। প্রস্থচ্ছেদে আমরা দেখব উপরের দিকে থাকবে ক্লোরোপ্লাস্ট যুক্ত অঞ্চল। ক্লোরোপ্লাস্টের উপস্থিতির কারণে তা হবে সবুজ বর্ণের এবং নিচে থাকবে বর্ণহীন সঞ্চয়ী অঞ্চল। এই যে প্রত্যেকটা কথাই কিন্তু এমসিকিউর এক একটা কোশ্চেন। রিক্সিয়ার এই গঠনগত পয়েন্টগুলোর পরে আমরা চলে যাচ্ছি টেরিস সংক্রান্ত কিছু কথা। টেরিসের শুরু পি দিয়ে, আমরা জানি টেরিসের পি উচ্চারিত হচ্ছে না, পি দিয়ে আমরা মনে রাখবো পাতা। টেরিসের পাতা সংক্রান্ত বেশ কিছু শব্দ আমাদেরকে মনে রাখতে হবে। টেরিসের পাতাকে বলা হচ্ছে ফ্রন্ট। কচি অবস্থায় পাতা থাকে কুণ্ডলিত। কুণ্ডলিত অবস্থাকে বলে সার্সিনেট ভার্নেশন। কুণ্ডলিত কচি পাতাকে বলে ক্রোজিয়ার। শল্কপত্রকে বলে গ্র্যামেন্টাম। পত্রখণ্ডককে বলে পিনা। পিনা আমরা আরেকটা জায়গায় পড়েছি, সেটা হচ্ছে আমাদের কানের যে গঠন আছে মানব দিকে, সেই কানের গঠনে তিনটা অংশ পাওয়া যায়। একটা হচ্ছে বহিকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, একটা হচ্ছে অন্তকর্ণ। বহিকর্ণের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিনা, পত্রখণ্ডককে বলা হচ্ছে পিনা। এখানে আরেকটা শব্দ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কুণ্ডলিত যে কচি অবস্থা, এটাকে বলা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশনের শুরুটা হচ্ছে সি তে। আমরা মনে রাখবো সার্সিনেট ভার্নেশন পাওয়া যায় সাইকাসে। সাইকাসে দুটো সি আছে, একটা সি হচ্ছে সার্সিনেট ভার্নেশন, আরেকটা সি হচ্ছে কোরাল ওয়েট মুল, যেটার আরেকটা নাম হচ্ছে রুট টিউবারকুল। তাহলে সাইকাসে দুটো সি পাওয়া যায়, একটা হচ্ছে সার্সিনেট ভার্নেশন আর একটা হচ্ছে কোরাল ওয়েট মুল বা টিউবারকুলার মুল। টেরিসের আলোচনার মধ্য দিয়ে আমরা মস এবং ফার্নের আলোচনা শেষ করলাম। আমরা শুরু করব এরপরে আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের আলোচনা। মস এবং ফার্নের পরে আমরা আলোচনা করব আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের মধ্যে। আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের প্রতিনিধি হিসেবে কিছু আলোচনা আছে। নগ্নবীজীর উদাহরণ হিসেবে আছে সাইকাসের আলোচনা। এবং আবৃতবীজীকে আমরা জানি দুই ভাগে ভাগ করা যায়, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে এবং অন্যান্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের উপাদান হিসেবে আলোচনা করা হচ্ছে পসি গোত্রের কিছু বৈশিষ্ট্য এবং মালভেসি গোত্রের কিছু বৈশিষ্ট্য। আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের মধ্যকার যে পার্থক্য আছে সেই পার্থক্যকে আমরা তিনটা গ্রুপে ভাগ করে আলোচনা করতে পারি। যেমন তাদের নামের পেছনে যে মাহাত্ম্য আছে সেটার উপর যদি আমরা ক্ল্যারিফাই করতে যাই, তাহলে আমরা একটা অংশে ভাগ করতে পারি। একটা অংশ আলোচনা করতে পারি নিষেক সংক্রান্ত এবং একটা অংশ আলোচনা করতে পারি ভাস্কুলার সিস্টেম বা পরিবহন টিস্যু সংক্রান্ত। নগ্নবীজী উদ্ভিদের সাধারণত গর্ভাশয় থাকে না। গর্ভাশয় না থাকার জন্য ফল তৈরি হয় না। আর ফল যেহেতু তৈরি হয় না, সেহেতু বীজ নগ্ন অবস্থায় বা অনাবৃত অবস্থায় থাকে। তাহলে আমরা চিন্তা করতে পারি যে এখানে একটা সিকোয়েন্স অফ ইভেন্ট আছে। গর্ভাশয় নাই, ফল তৈরি হয় না, ফল তৈরি না হওয়ার জন্য বীজ নগ্ন অবস্থায় থাকে। এরপরে যেটা আলোচনায় আসে সেটা হচ্ছে কিছু যৌন জনন বা অযৌন জননে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিষেক। তো নিষেক পূর্ববর্তী যে ঘটনা তার মধ্যে হয় স্ত্রী জননাঙ্গ বা পুংজননাঙ্গ তৈরির একটি ধাপ। আমরা দেখেছি মস এবং ফার্নের ক্ষেত্রে স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে আর্কিগোনিয়াম। নগ্নবীজী উদ্ভিদেও আর্কিগোনিয়াম তৈরি হয়। তাহলে আর্কিগোনিয়াম তৈরি হচ্ছে মস, ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদে আর্কিগোনিয়াম তৈরি হয়। আমরা জানি পরাগায়নের সময় পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, পরবর্তীতে পরাগনালিকা তৈরি হয়, পরাগনালিকার মধ্য দিয়ে পরাগরেণু অগ্রসর হয়, সেখান থেকে পুংগেমিট তৈরি হয়, পুংগেমিট ডিম্বক অংশ দিয়ে প্রবেশ করে। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে একটা ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে এটা সরাসরি ডিম্বক রন্ধ্রে প্রবেশ করে পরাগায়ন প্রক্রিয়ায়। নিষেকে আমরা জানি নিষেকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে ত্রিমিলন এবং দ্বিনিষেক। আমরা জানি পুংগেমিট প্রথমে গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে, আরেকটি পুংগেমিট গিয়ে নিষিক্ত করে সেকেন্ডারি নিউক্লিয়াসকে। যেহেতু দুইটা নিষেক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক। আর যেহেতু সেকেন্ডারি নিউক্লিয়াসে দুটো নিউক্লিয়াস আছে এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে এসে আবার পুংগেমিট মিলিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ত্রিমিলন।
নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক হয় না। আর দ্বিনিষেক যদি না হয় তাহলে এন্ডোস্পার্ম কখনো ট্রিপ্লয়েড হবে না। এন্ডোস্পার্ম নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে হবে হ্যাপ্লয়েড এবং এটা নিষেকের পূর্বেই তৈরি হবে। আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়াম তৈরি হয়, পরাগায়ন গর্ভমুণ্ডে পতিত হয়। দ্বিনিষেক হয়, যেহেতু দ্বিনিষেক হয় সেহেতু এন্ডোস্পার্ম তৈরি হয় নিষেকের পরে এবং এন্ডোস্পার্ম হয় ট্রিপ্লয়েড বা থ্রাইস এন। পরিবহন টিস্যুতে নগ্নবীজ উদ্ভিদ কিছুটা পিছিয়ে, নগ্নবীজ উদ্ভিদের জাইলেম ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। আবৃতবীজ উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েমে তার 4টি করে উপাদানই থাকে। আবৃতবীজ উদ্ভিদকে আমরা জানি আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ এবং অপরটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আমরা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে কিছু পার্থক্যের কথা বলতে পারি। প্রথমে আমরা বলতে পারি বীজপত্রের সংখ্যা, বলতে পারি বীজপত্রের অবস্থান, মূল, পাতার শিরা বিন্যাস এবং স্তবক সংখ্যা। ফুলের অংশ বলতে আমরা বুঝাই 5টি জিনিসকে, একটি হচ্ছে পুষ্প, পত্রাধার, বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। যদি বলা হয় ফুলের স্তবক কয়টা তাহলে আমরা বলি 4টা। একটা হচ্ছে জননস্তবক যার মধ্যে আছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক, একটি হচ্ছে সাহায্যকারী স্তবক যার অংশ হচ্ছে বৃতি এবং দল, পুষ্প, পত্রাধার স্তবকের মধ্যে পড়ে না। একবীজপত্রী দ্বিবীজপত্রী নামের মধ্যেই আছে বীজপত্রের সংখ্যা। বীজপত্রের সংখ্যা হবে একটি, অপরটি হবে দুটি। একবীজপত্রীর ক্ষেত্রে বীজপত্রের অবস্থান হবে শীর্ষ, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হবে সেটা হবে পার্শ্বীয়। মূল একবীজপত্রীর ক্ষেত্রে হবে গুচ্ছ মূল, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হবে প্রধান মূল। পাতার শিরা বিন্যাস একবীজপত্রীর ক্ষেত্রে হবে সমান্তরাল, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হবে জালিকাকার। একবীজপত্রীর স্তবকের সংখ্যা হবে 3 বা 3 এর গুণিতক যেটাকে আমরা বলি ট্রাইমেরাস। দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হবে 4 বা 5 এর গুণিতক যেটাকে আমরা বলছি টেট্রা বা পেন্টামেরাস। একবীজপত্রীর গোত্রের উদাহরণ হিসেবে আমাদের এখানে দেওয়া আছে গ্র্যামিনির কথা এবং দ্বিবীজপত্রীর উদাহরণ হিসেবে আছে মালভেসির কথা। আমরা এই উদাহরণগুলো ক্ষেত্রে যে পার্থক্য বা যে উপাদানগুলোর কথা আলোচনা করব তাদের সবার মধ্যে একটা জিনিসে ইউনিফর্মিটি থাকবে। একবীজপত্রী যতগুলো গোত্রের কথা আমরা বলি না কেন সবার ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লিকেবল। দ্বিবীজপত্রী যত ধরনের গোত্রের কথা আমরা বলি না কেন এই বৈশিষ্ট্যগুলো মালভেসি ছাড়া অন্যান্য গোত্রের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই বৈশিষ্ট্যগুলো ছাড়া, এই পার্থক্যগুলো ছাড়া গ্রেমিনি এবং মালভেসির ক্ষেত্রে যে পার্থক্যগুলো সম্ভব সেই পার্থক্যগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলতে চাই। গ্রেমিনি এবং মালভেসির মধ্যে এই 5টি পয়েন্ট ছাড়াও আর যে যে পয়েন্টে পার্থক্য হতে পারে সেই পয়েন্টগুলো হতে পারে এরকম। 1 নম্বরে আমরা বলতে পারি পুষ্প বা পুষ্পের প্রকৃতি। 2 নম্বরে আমরা একটা পয়েন্ট বলতে পারি সেটা হচ্ছে পুষ্পপুট। 3 নম্বর পুষ্প বিন্যাস। 4 নম্বর অমরা বিন্যাস এবং 5 নম্বর ফল। গ্র্যামিনি একলিঙ্গ অথবা উভলিঙ্গ যে কোনোটাই হতে পারে, মালভেসি সাধারণত উভলিঙ্গ। পুষ্পপুট গ্র্যামিনিতে থাকতেও পারে নাও পারে। মালভেসিতে পুষ্পপুট সাধারণত থাকে না। পুষ্প বিন্যাস, আমরা জানি পুষ্প বিন্যাস কয়েক ধরনের হয়, অনিয়ত বা রেসিমোস হয়, নিয়ত বা সাইমোস হয়, মিশ্র বা মিক্সড হয়, বিশেষ বা স্পেশালাইজড ফর্ম হয়। রেসিমোসের মধ্যে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে স্পাইকলেট। গ্র্যামিনির পুষ্প বিন্যাস হচ্ছে স্পাইকলেট, মালভেসির পুষ্প বিন্যাস হচ্ছে সাইমোস বা নিয়ত। অমরা বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি অমরা বিন্যাসের অনেকগুলো প্রকারভেদ আছে। গ্র্যামিনির ক্ষেত্রে অমরা বিন্যাস হচ্ছে মূলীয়, মালভেসির ক্ষেত্রে অক্ষীয়। এবং সর্বশেষ ফল, গ্র্যামিনিতে ফল হচ্ছে কেরিওপসিস, মালভেসির ক্ষেত্রে ফল হতে পারে ক্যাপসুল, বেরি অথবা সাইজোকার্প। একবীজপত্রী দ্বিবীজপত্রীর তুলনামূলক পার্থক্যগুলো, গ্র্যামিনি এবং মালভেসির তুলনামূলক পার্থক্যগুলো বলার পর আমরা আবারও ব্যাক করতে চাই নগ্নবীজির আলোচনায়। নগ্নবীজির সদস্য হিসেবে যার কথা বলা হয়েছে তার নাম হচ্ছে সাইকাস। সাইকাসের কিছু বৈশিষ্ট্য আমরা আলাদাভাবে মনে রাখার চেষ্টা করব। এরা স্পোরোফাইটিক, সার্সিনেট ভার্নেশন থাকে, তার মানে কচি অবস্থায় পাতা কুণ্ডলিত থাকে, কুণ্ডলিত কচি অবস্থাটাকে বলা হচ্ছে সার্সিনেট ভার্নেশন। প্রধান মূল থাকে,
প্রধান মূলে নস্টক, অ্যানাবিনা প্রভৃতি সায়ানোব্যাকটেরিয়ার অবস্থানের জন্য সেগুলো ফুলে ফেপে ওঠে, যার জন্য তাকে বলা হয় কোরালওয়েড মূল বা কোরালওয়েড রুট। এর অপর নাম হচ্ছে রুট টিউবারকল। যৌন জনন এবং অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি হতে পারে। অযৌন জনন প্রক্রিয়ায় মুকুল তৈরির মাধ্যমে সাইকাসের বংশবৃদ্ধি হয়। যৌন জনন প্রক্রিয়ায় পুংগেমিট এবং স্ত্রীগেমিট তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি হয়। পুংগেমিট এবং স্ত্রীগেমিট তৈরির প্রক্রিয়ায় প্রথমে তৈরি হয় পুং রেণুপত্র, যাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিল থেকে তৈরি হচ্ছে স্পোরোজেনাস টিস্যু, স্পোরোজেনাস টিস্যু থেকে তৈরি হচ্ছে পুংগেমিট। অপরদিকে মেগাস্পোরোফিল বা ম্যাক্রোস্পোরোফিল থেকে তৈরি হচ্ছে স্ত্রী রেণুপত্র, যাকে বলা হচ্ছে মেগাস্পোরোফিল বা ম্যাক্রোস্পোরোফিল। সেখান থেকে তৈরি হচ্ছে আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়ামের মধ্যে তৈরি হচ্ছে ডিম্বক। পুংগেমিট ডিম্বকে পতিত হচ্ছে, ডিম্বকের স্ত্রীগেমিটের সাথে মিলিত হচ্ছে, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং যৌন জনন প্রক্রিয়ায় সাইকাসের বংশবৃদ্ধি হচ্ছে। সাইকাসের ক্ষেত্রে যে দুটো সির কথা আমরা সবসময় মনে রাখতে বলি, সেটা হচ্ছে সার্সিনেট ফার্নেশনের সি এবং অপরটি হচ্ছে কোরালয়েড রুট বা কোরালয়েড মূলের সি। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলে। সাইকাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এটা শোভাবর্ধনকারী উদ্ভিদ বা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা যায়, যেটা ফার্নের ক্ষেত্রে প্রযোজ্য। ফার্ন এবং সাইকাসের মধ্যে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ মিল আছে। আরেকটি মিল অবশ্যই আছে, সেটা হচ্ছে ফার্নে আর্কিগোনিয়াম তৈরি হয়, সাইকাসে আর্কিগোনিয়াম তৈরি হয়। সাইকাসের অন্যান্য যে গুরুত্বপূর্ণ দিক আছে তার মধ্যে আছে এ থেকে সাবু তৈরি করা যায়, বার্লি তৈরি করা যায়, মদ তৈরি করা যায়। এছাড়া অন্যান্য বিভিন্ন উপাদান সাইকাস থেকে তৈরি করা সম্ভব। সাইকাসের আলোচনার পরে আমরা কিছু বেসিক কথাবার্তা নিয়ে কথা বলতে চাই। যেমন আমরা পুষ্পবিন্যাস, অমরা বিন্যাস, পুষ্পপত্র বিন্যাস এই শব্দগুলো খুব গুরুত্ব বুঝি। সাথে আছে পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত। পুষ্পবিন্যাস, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস এইগুলোর ক্লাসিফিকেশন আমাদেরকে একটু জানতে হবে। পুষ্প বিন্যাস 4 ধরনের হতে পারে প্রধানত: অনিয়ত বা রেসিমস, নিয়ত বা সাইমস, মিশ্র বা মিক্সড, বিশেষ বা স্পেশালাইজড ফর্ম। অমরা বিন্যাস হতে পারে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় অমরা বিন্যাসকে: এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় এবং বহু প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়। আমরা জানি অমরা বিন্যাস যেই ধরনের হতে পারে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এপিকাল, এক্সিয়াল, বেজাল, সুপারফিশিয়াল, মার্জিনাল এবং প্যারাইটাল। আমরা আমাদের একটু আলোচনায় বলেছি যে পসি বা গ্রেমিনির ক্ষেত্রে অমরা বিন্যাসটা হচ্ছে মূলীয় বা বেজাল এবং মালভেসির ক্ষেত্রে অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় বা এক্সিয়াল। এক্সিয়াল অমরা বিন্যাস দেখা যায় সোলানেসি গোত্র, মালভেসি গোত্র এবং লিলিয়েসি গোত্রের মধ্যে। পুষ্পবিন্যাস এবং অমরা বিন্যাসের পরে যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। পুষ্পপত্র বিন্যাস মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখবো এবং পুষ্পপত্র বিন্যাসের উদাহরণগুলো আমাদেরকে জানতে হবে। নিমোনিক্সটা হচ্ছে ইমপেশেন্ট কুইন opens the vault, imbricate, quincuncial, open, twisted, valvate এবং vexillary। তাহলে 6 ধরনের পুষ্পপত্র বিন্যাস সম্ভব। ইমব্রিকেটের উদাহরণ হচ্ছে রজনীগন্ধা, বাদলনাথি, কালকাসুন্দা। কুইনকানশিয়ালের উদাহরণ হচ্ছে পেয়ারা, সরিষা। ওপেন গন্ধরাজ, টুইস্টেড জবা। ভালভেট আতা, আকন্দ। ভেক্সিলারি মটরশুঁটি এবং স্টিম। উদাহরণগুলো আমাদেরকে জানতে হবে। পুষ্পপত্র বিন্যাসের পরে যে দুটো শব্দ আমরা আলোচনা করব তার মধ্যে আছে পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক। পুষ্প প্রতীককে বলা হচ্ছে ফ্লোরাল ডায়াগ্রাম। ছবির মাধ্যমে একটা ফুলের সবগুলো অংশের অবস্থান, তাদের সংখ্যা, তাদের সংযুক্তি অথবা বিযুক্তি, অমরা বিন্যাসের প্রকৃতি সবগুলো জিনিস পুষ্প প্রতীকের মাধ্যমে ফুটে ওঠে। পুষ্প প্রতীকের বাইরে থেকে ভেতরের দিকে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো মনে রাখার জন্য আমরা একটা নিমোনিক্স মনে রাখতে পারি। বাইরে থেকে ভেতরের দিকে মনে রাখার জন্য আমরা মাথায় রাখবো মানসিক, মনে, বৃন্দাবনে, পাপড়ি, মেলেছে, পুষ্প, আবার।
মাতৃ অক্ষ, মঞ্জুরি পত্র, বৃতি, পাপড়ি বা দল, পুংস্তবক, পুংস্তবকের প্রতিনিধি হিসেবে এখানে থাকে পুংকেশর, এবং আমার অমরা, যা দিয়ে অমরা বিন্যাস, গর্ভাশয়ের প্রকোষ্ঠ এবং তাদের মধ্যকার সংযুক্তি বা বিযুক্তি নির্দেশ করা হয়। পুষ্প প্রতীক ছাড়া আমাদেরকে পুষ্প সংকেত সম্বন্ধে জানতে হবে। মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র, বৃতি, উপবৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলোর বাংলা এবং ইংরেজি সাংকেতিক অক্ষরগুলো পুষ্প সংকেত হিসেবে ব্যবহার করা হয়। প্রত্যেকটি ইংরেজি অক্ষর এবং তাদের বাংলা প্রতি অক্ষর এমসিকিউর জন্য মনে রাখতে হবে। উদ্ভিদের প্রজনন নিয়ে আমরা এখন কথা বলতে যাচ্ছি। উদ্ভিদের প্রজননকে ভাগ করা যায় প্রধানত দুটো ভাগে, কিন্তু পার্থেনোজেনেসিস বলে একটি প্রক্রিয়া আছে। উদ্ভিদের প্রজননকে আমরা ভাগ করতে পারি মোটামুটি তিন ভাবে। একটি হচ্ছে যৌন প্রজনন পদ্ধতি, যে পদ্ধতিতে গেমিট তৈরি হবে, পুংগেমিট এবং স্ত্রী গেমিট আলাদা আলাদাভাবে তৈরি হবে। তারা নিষেধ প্রক্রিয়ার মাধ্যমে মিলিত হবে, জাইগোট তৈরি হবে, পরবর্তীতে জাইগোটের অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি হবে। অযৌন জনন হতে পারে প্রধানত দুই ভাবে, রেণু বা স্পোর তৈরির মাধ্যমে। আমরা জানি মস, স্পার্ম এবং ছত্রাক প্রত্যেকটি ক্ষেত্রে রেণু বা স্পোর তৈরির মাধ্যমে অযৌন জনন সম্ভব। এছাড়াও হতে পারে অঙ্গজ জনন, সেই অঙ্গজ জনন হতে পারে স্বাভাবিক অঙ্গজ জনন অথবা কৃত্রিম অঙ্গজ জনন। পার্থেনোজেনেসিস যৌন এবং অযৌন জনন থেকে আলাদা এই অর্থে, পার্থেনোজেনেসিসে নিষেধ প্রক্রিয়া ছাড়াই নতুন প্রজাতি বা নতুন বংশধর তৈরি হয়। হেপ্লয়েড ডিম্বাণু থেকে যদি নিষিক্তকরণ ছাড়াই নতুন প্রজাতির বা নতুন বংশগতির বৈশিষ্ট্য সঞ্চারিত হয়, নতুন উদ্ভিদ বা নতুন প্রাণী তৈরি হচ্ছে, এক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস। আর ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস মানে হচ্ছে ডিপ্লয়েড টিস্যু থেকে উইদাউট এনি ফার্টিলাইজেশন, উইদাউট এনি নিষিক্তকরণ প্রক্রিয়া যদি পরবর্তী বংশধর তৈরি হয়, প্রজনন প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস। যৌন জনন পদ্ধতি নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। তার আগে আমরা অযৌন জনন পদ্ধতির উদাহরণগুলো নিয়ে একটু কথা বলতে চাই। স্বাভাবিক অঙ্গজ জনন পদ্ধতি হতে পারে অনেক ধরনের, মূল দ্বারা হতে পারে, কাণ্ড দ্বারা হতে পারে, পাতা দ্বারা হতে পারে। এছাড়া মুকুলোদ্গম প্রক্রিয়ায়, মুকুলের মাধ্যমে, খণ্ডায়ন প্রক্রিয়ায়, দ্বিবিভাজন প্রক্রিয়ায় স্বাভাবিক অঙ্গজ প্রজনন হওয়া সম্ভব। স্বাভাবিক অঙ্গজ প্রজননের মুঠগুলো আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। মূল দ্বারা হতে পারে, পাতা দ্বারা হতে পারে, কাণ্ড দ্বারা হতে পারে। কাণ্ড দ্বারা যে স্বাভাবিক অঙ্গজ প্রজনন হয় সেইটা অনেক রকম হতে পারে। স্বাভাবিক কাণ্ড দ্বারা হতে পারে, অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা হতে পারে, বায়বীয় কাণ্ড দ্বারা হতে পারে, অথবা ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা হতে পারে। হতে পারে মুকুলোদ্গম প্রক্রিয়ায়, যেটা আমরা ইস্টে দেখি। হতে পারে মুকুলের মাধ্যমে, গাছ, আলু এবং রসুনে দেখা যায়। হতে পারে খণ্ডায়ন প্রক্রিয়ায়, আমরা শৈবাল এবং ছত্রাকে দেখেছি। হতে পারে দ্বিবিভাজন প্রক্রিয়ায়, এককোষী ছত্রাকে দ্বিবিভাজন প্রক্রিয়ায় স্বাভাবিক অঙ্গজ জনন হতে পারে। মূল দ্বারা হতে পারে মিষ্টি আলু, শতমূলী, ডালিয়া, কাঁকরোল, পটল এবং মূলাতে। পাতা দ্বারা হতে পারে পাথরকুচিতে। স্বাভাবিক কাণ্ড দ্বারা হতে পারে পান এবং আখে। অর্ধবায়বীয় কাণ্ড বা শাখার দ্বারা হতে পারে কলা, আনারস, পুদিনা, চন্দ্রমল্লিকা, টোকাপানা, কচু, শুষ্নী, কলমি, থানকুনি। বায়বীয় কাণ্ড দ্বারা হতে পারে ফণিমনসাই। ভূনিম্নস্থ কাণ্ড দ্বারা হতে পারে আদা, হলুদ, সটি আলু, ওলকচু এবং পেঁয়াজের ক্ষেত্রে। আর মুকুলোদ্গমের ব্যাপারটা আমরা আগেই বলেছি, বার্ডিং প্রক্রিয়ায় হতে পারে। বার্ডিং প্রক্রিয়ায় সাধারণত আমরা দেখেছি যে ইস্টে হয়, ইস্ট এক ধরনের ছত্রাক। মুকুলের মাধ্যমে হতে পারে গাছ, আলু এবং রসুনে। খণ্ডায়ন প্রক্রিয়ায় আমরা জানি সাধারণত খুব চেয়ে বেশি দেখা যায় শৈবাল এবং ছত্রাকে। এছাড়া ফার্নেও সম্ভব। দ্বিবিভাজন দেখা যায় ব্যাকটেরিয়াতে এবং এককোষী ছত্রাকে। স্বাভাবিক অঙ্গজ জননের পরে যেটা জানতে হবে সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি। কৃত্রিম অঙ্গজ জনন পদ্ধতি হতে পারে কয়েক ধরনের। আমরা বলতে পারি যে কলম তৈরির মাধ্যমে যে জনন সংগঠিত হয় সেটাকেই বলা কৃত্রিম অঙ্গজ জনন। কলম হতে পারে শাখা কলম, দাবা কলম, গুটি কলম, জোড় কলম,
এবং হতে পারে কুড়ি কলম বা চোখ কলম। শাখা কলমের মাধ্যমে হতে পারে জবা, আখ, গোলাপ, ক্রোটন, সজিনা, পাতাবাহার। দাবা কলমের মাধ্যমে হতে পারে আঙ্গুর, আপেল, লেবু এবং জুই। গুটি কলমের মাধ্যমে হতে পারে আম, জাম, পেয়ারা, লেবু, লিচু, গন্ধরাজ, গোলাপ। জোড় কলমের মাধ্যমে হতে পারে আম, জাম, কুল। কুড়ি কলম হতে পারে কুল, গোলাপ এবং বড়ইয়ের ক্ষেত্রে। কৃত্রিম অঙ্গজ জনন প্রক্রিয়া বলার মধ্য দিয়ে আমরা অঙ্গজ জনন পদ্ধতি নিয়ে কথা বলে ফেললাম। অঙ্গজ জনন পদ্ধতি ইন এ সেন্স অযৌন জনন পদ্ধতির একটি অংশ। যৌন জনন পদ্ধতির প্রক্রিয়াটা আমরা একটু আলোচনা করতে চাই। সেই আলোচনার মধ্য দিয়ে আমরা পুরো চ্যাপ্টারটা হয়তো কভার করে ফেলতে পারবো। যৌন জনন পদ্ধতির যে ধাপগুলো আছে সেটাকে আমরা যদি একটু ছোট করে আনি তাহলে আমরা দেখতে পাবো প্রথম ধাপ হচ্ছে পুংগেমিট তৈরি, দ্বিতীয়ত আমরা জানবো স্ত্রী গেমিট তৈরি, তৃতীয়ত নিষেক এবং চতুর্থত নিষেক পরবর্তী পরিবর্তন। আমরা ধারাবাহিকভাবে পুংগেমিট তৈরি এবং স্ত্রী গেমিট তৈরি আলোচনা করব, তারপর আমরা আলোচনা করব নিষেক প্রক্রিয়ার ধাপগুলো নিয়ে। আমরা জানি পুংস্তবকের প্রতিটি একককে বলা হয় পুংকেশর। সেই পুংকেশরের দুটো প্রধান অংশ আছে। আমরা একদম গোড়া থেকেই শুরু করতে চাই। পুংস্তবক, সেই পুংস্তবকের একক হচ্ছে পুংকেশর। পুংকেশরের দুটি অংশ আছে, একটা হচ্ছে পুংদণ্ড এবং অপরটি হচ্ছে পরাগধানী। পরাগধানীর অভ্যন্তরে অনেকগুলো কোষ স্তর দেখা যায়। পাওয়া যায় এপিডার্মিস, অ্যান্ডোথেসিয়াম, মধ্য ল্যামেলা এবং ট্যাপেটাম। ট্যাপেটাম থেকে বিকশিত হয় স্পোরোজেনাস টিস্যু। স্পোরোজেনাস টিস্যু থেকে তৈরি হয় পরাগ মাতৃকোষ। পরাগ মাতৃকোষে মায়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয় পরাগ রেণু। পরাগ রেণুর থাকে ত্বক, যা দুটো ভাগে বিভক্ত। বহিত্বককে বলা হচ্ছে এক্সাইন এবং অন্তত্বককে বলা হচ্ছে ইনটাইন এবং দ্বিতীয় উপাদানটি হচ্ছে নিউক্লিয়াস। পরাগ রেণুর যে নিউক্লিয়াসটি আছে সেই নিউক্লিয়াস সাধারণত গঠন তৈরি হয় যখন পরাগ রেণুর বিভাজন প্রক্রিয়া শুরু হয়, পরাগ রেণুর গঠন প্রক্রিয়া শুরু হয়। সেই নিউক্লিয়াস থেকে পুংগেমিট তৈরি হয় যখন পরাগ নালিকা তৈরি হয় এবং সেই পরাগ নালিকা ডিম্বক অভিমুখী যাত্রা শুরু করে। পরাগ রেণুর যে নিউক্লিয়াস আছে সেটি দুটো ভাগে ভাগ হয়। একটাকে বলা হয় জনন নিউক্লিয়াস এবং অপরটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস। নালিকা তৈরিতে প্রধান ভূমিকা পালন করে এবং সর্বপ্রথম প্রবেশ করে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস জননের প্রধান ভূমিকা পালন করে, এই জন্য তাকে বলা হচ্ছে জনন নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটো পুংগেমিট তৈরি করে। এর মধ্যে একটি পুংগেমিট ডিম্বাণুকে নিষিক্ত করে এবং অপরটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ত্রিমিলন সংগঠন করে এবং এন্ডোস্পার্ম তৈরি করে। তাহলে একটি পুংস্তবকের প্রধান যে একক তাকে বলা হচ্ছে পুংকেশর। পুংকেশর, পুংদণ্ড এবং পরাগধানী। পরাগধানী একটি ইম্পর্টেন্ট কোষ ট্যাপেটাম। ট্যাপেটাম স্পোরোজেনাস টিস্যু, সেখান থেকে পরাগ মাতৃকোষ, সেখান থেকে পরাগ রেণু। পরাগ রেণুর নিউক্লিয়াস, নিউক্লিয়াস দুই ভাগে ভাগ হয়ে যাওয়া এবং জনন নিউক্লিয়াস থেকে পরবর্তীতে দুটো পুংগেমিট তৈরি হওয়া। ঠিক একইভাবে আমরা আলোচনা করতে পারি একটা স্ত্রী গেমিট কিভাবে তৈরি হচ্ছে। আমরা জানি স্ত্রী গেমিটের ক্ষেত্রে স্ত্রী স্তবক প্রধান অংশ। স্ত্রী স্তবকের যে একক সেই একককে আমরা বলতে পারি গর্ভকেশর। সেই গর্ভকেশরের অংশ হচ্ছে তিনটা। গর্ভমুণ্ড, যেখানে পরাগায়নের সময় পরাগ রেণু পতিত হবে। গর্ভদণ্ড, যার মধ্য দিয়ে পরাগ নালিকা গঠিত হবে এবং সর্বশেষ গর্ভাশয়। সেই গর্ভাশয়ের ভেতরে অবস্থান করে একটি বিশেষ ধরনের কোষ যাকে বলা হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ থেকে তৈরি হচ্ছে ডিম্বাণু মাতৃকোষ। সেই ডিম্বাণু মাতৃকোষ বা স্ত্রী রেণু মাতৃকোষ থেকে তৈরি হচ্ছে স্ত্রী রেণু। স্ত্রী রেণুর যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস বিভাজিত হয়ে তৈরি করে চারটি নিউক্লিয়াস।
সেই 4টি নিউক্লিয়াসের মধ্যে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, পরবর্তী 3টি নিউক্লিয়াস নষ্ট হয়ে যায় এবং সেই একটি নিউক্লিয়াস ডিম্বাণু যন্ত্রের গঠন প্রক্রিয়া শুরু করে। একটি নিউক্লিয়াস যেটি স্ত্রী রেণু হিসেবে কাজ করে এবং স্ত্রী রেণুর সেই নিউক্লিয়াসটা পরবর্তীতে মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করতে থাকে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে প্রথমে দুটো নিউক্লিয়াস থেকে পরবর্তীতে 4টি নিউক্লিয়াস এবং 4টি নিউক্লিয়াস থেকে পরবর্তীতে 8টি নিউক্লিয়াস তৈরি হয়। 8টি নিউক্লিয়াস তৈরির মধ্য দিয়ে একটি ডিম্বাণু যন্ত্রের বা ডিম্বাণুকের ভেতরে গঠিত অংশের গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা দেখতে পাই 8টি নিউক্লিয়াসের অবস্থান হয় মোটামুটি এরকম। যদি এটাকে আমরা ধরে নেই ডিম্বক মূল, যদি এটাকে আমরা ধরে নেই ডিম্বক রন্ধ্র, তাহলে ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করে 3টি নিউক্লিয়াস এবং ডিম্বক মূলের দিকে অবস্থান করে 3টি নিউক্লিয়াস, মাঝখানে অবস্থান করে কেন্দ্রে 2টো নিউক্লিয়াস। ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থিত মাঝখানের সবচেয়ে বড় নিউক্লিয়াসটি হচ্ছে ডিম্বাণু এবং তার দুই পাশে অবস্থিত নিউক্লিয়াস দুটোকে বলা হচ্ছে সহকারী কোষ বা সিনার্জিড। ডিম্বক রন্ধ্রের ঠিক অপর পাশে বা বিপরীত মেরুতে অবস্থিত ডিম্বক মূলের দিকে অবস্থিত 3টি নিউক্লিয়াসকে বলা হচ্ছে প্রতিপাদ নিউক্লিয়াস বা প্রতিপাদ কোষ। মাঝখানে অবস্থিত দুটো নিউক্লিয়াসকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। এই ডিম্বক যন্ত্র বা ডিম্বাণু যন্ত্র তৈরির মধ্য দিয়ে স্ত্রী গেমিট তৈরির প্রক্রিয়া সম্পন্ন হয়। ইতোমধ্যে পুংগেমিট তৈরি হয়ে যায় এবং পুংগেমিট গর্ভমুণ্ডে এসে পতিত হয়। পরাগরেণুর গর্ভমুণ্ডে পতিত হওয়ার সাথে সাথে নিষেক প্রক্রিয়া শুরু হয়। স্ত্রী গেমিট এবং পুংগেমিট তৈরির পর আমরা চলে যাচ্ছি নিষেক প্রক্রিয়ার ধাপে। নিষেক প্রক্রিয়ার ধাপগুলোকে আমরা প্রধানত অল্প কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে পরাগরেণুর গর্ভমুণ্ডে পতিতকরণ। পরাগরেণু সর্বপ্রথম গর্ভমুণ্ডে পতিত হবে। গর্ভমুণ্ডে পরাগরেণু অবস্থান করার পর নালিকা নিউক্লিয়াসের সহযোগিতায় তৈরি হবে পরাগ নালিকা। পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা, পুংগেমিটের ডিম্বকে প্রবেশ। পুংগেমিটের ডিম্বকে প্রবেশ হতে পারে কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে। ডিম্বক রন্ধ্র দ্বারা প্রবেশ করতে পারে, ডিম্বক মূল দ্বারা প্রবেশ করতে পারে, অথবা ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করতে পারে। সর্বশেষ নিষেক প্রক্রিয়া। নিষেক প্রক্রিয়ায় পুংগেমিট দুটো জিনিসের সাথে মিলিত হয়। এক নাম্বার ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে এবং অপরটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে। দুই ধরনের নিষেক সম্পন্ন হওয়াকে বলে দ্বিনিষেক এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংগেমিটের মিলনকে বলা হয় ত্রিমিলন। নিষেকের পরে সর্বশেষ যে অংশটি আমাদের আলোচনায় আছে সেটি হচ্ছে নিষেক পরবর্তী বিভিন্ন পরিবর্তন। নিষেকের ফলে আমরা মাথায় রাখবো যে কিছু পরিবর্তন সংঘটিত হয়। গর্ভাশয় পরিবর্তিত হয়, ডিম্বাণু পরিবর্তিত হয়, ডিম্বকের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন অংশ পরিবর্তিত হয়। আমরা জানি ডিম্বক তার চারদিকে অবস্থিত ডিম্বক বহিতক, ডিম্বক অন্ততক, বীজ বহিতক এবং বীজ অন্ততকে পরিণত হয়। ডিম্বকের অভ্যন্তরে যে নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু থাকে সেটা অনেক সময় নিঃশেষ হয়ে যায়, অনেক সময় পেরিস্পার্ম হিসেবে অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও গর্ভাশয়ের ফলে পরিণত হচ্ছে 3টা জিনিস নষ্ট হয়ে যায় এই নিষেক পরবর্তী ঘটনায়। সেই 3টা জিনিসের কথা আমরা অবশ্যই মাথায় রাখবো। একটি হচ্ছে সহকারী কোষ, একটি হচ্ছে প্রতিপাদক কোষ এবং অপরটি হচ্ছে ডিম্বক মূল। এই 3টি উপাদান ছাড়া অন্যান্য উপাদানগুলো নিষেক পরবর্তীতে নতুন একটি উপাদানে পরিবর্তিত হয়, কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায় না। নষ্ট হয়ে যায় 3টা, নিঃশেষ হয়ে যায় একটা। নষ্ট হওয়ার তালিকায় সিনার্জিড, অ্যান্টিপোডাল সেল এবং ক্যালাজা, এবং নিঃশেষ হয়ে যাওয়ার তালিকায় আছে একটি মাত্র টিস্যু যার নাম হচ্ছে নিউসেলাস টিস্যু বা ভ্রূণপোষক টিস্যু। তাহলে উদ্ভিদের প্রজনন প্রক্রিয়ায় আমরা দেখলাম উদ্ভিদের প্রজনন প্রধানত যৌন এবং অযৌন দু পদ্ধতিতে হয়। একটি ব্যতিক্রম ঘটনা হচ্ছে পার্থেনোজেনেসিস। যৌনজনন পদ্ধতিতে পুংগেমিট তৈরি হবে, স্ত্রীগেমিট তৈরি হবে, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে, নিষেকের মধ্য দিয়ে কিছু পরিবর্তন সংঘটিত হবে।
অজনজনন পদ্ধতিতে স্পোরের মাধ্যমে হবে অথবা অঙ্গজ কোনো উপাদান দ্বারা হবে। অঙ্গজ উপাদান স্বাভাবিক অথবা কৃত্রিম হতে পারে। স্বাভাবিক উপাদানগুলো হতে পারে মূল, কাণ্ড, পাতা অথবা মুকুলোদ্গম অথবা দ্বিবিভাজন অথবা মূলের মাধ্যমে, এবং কৃত্রিম অঙ্গজ প্রজনন হতে পারে বিভিন্ন ধরনের কলম তৈরির মাধ্যমে। অবশ্যই যেটা করতে হবে এমসিকিউর জন্য, তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড পার্থেনোজেনেসিসের উদাহরণগুলো, অ্যাপোস্পোরি এবং অ্যাপোগেমির উদাহরণগুলো। আমরা আলোচনা শেষ করছি। ধন্যবাদ।